নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশের নামজাদা জনপ্রিয় রাজনীতিক ডক্টর হাছান মাহমুদ। ডক্টর হাছান মাহমুদের অনেকগুলি পরিচয়, আমি প্রথমে তার রাজনৈতিক পরিচয়টি বলছি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শেখ হাসিনা সাবেক সরকারের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি একসময় সংস্কৃতি এবং তথ্য সম্প্রচার মন্ত্রক সামলেছেন, ছিলেন পরিবেশ বিষয়ক মন্ত্রকের দায়িত্বে। তিনি হাতে গোনা কতিপয় রাজনীতিকদের মধ্যে একজন, যিনি পরিবেশ, জলবায়ু এই সংক্রান্ত বিষয়ে অধ্যাপনা করেন। দীর্ঘদিন তিনি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। তিনি বেলজিয়াম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন পরিবেশের ওপরে। তারপরে লিম্বুর্গ বিশ্ববিদ্যালয় থেকে তিনি পরিবেশ রসায়ন নিয়ে তার পিএইচডি। তো আমরা হাছান মাহমুদের সঙ্গে আজকের বাংলাদেশ সম্পর্কে কথা বলবো। ডক্টর হাছান, আপনাকে অনেক স্বাগত জানাই দ্য ওয়ালে। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের যে সময় দিয়েছেন, তো আমি কয়েকটি প্রশ্ন আপনাকে করতে চাই। তার মধ্যে একটি হচ্ছে যে এই যে আগামী 7ই ফেব্রুয়ারি 6 মাস পূর্ণ হবে যে শেখ হাসিনা সরকার বাংলাদেশে ক্ষমতায় নেই এবং একটা অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এসছে। তো বাংলাদেশে যে জুলাই আগস্ট মাসের যে অভ্যুত্থান, যেটাকে আন্দোলনকারীরা বা তাদের সহযোগীরা বলছেন গণবিপ্লব, আপনারা সেটাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করছেন? মানে এতদিনে তো আপনারা নিশ্চয়ই এটার মূল্যায়ন করেছেন যে এই ঘটনাটা কি। আপনাকে ধন্যবাদ। আপনাকে নমস্কার, আদাব, এবং আপনাদের সমস্ত পাঠক শ্রোতাদের শুভেচ্ছা জানাই। প্রথমত, জুলাই আগস্টে যেটি ঘটেছিল সেটি হচ্ছে উগ্র মৌলবাদী গোষ্ঠী সরকারকে বহু আগে থেকেই, এবং বিএনপি জামাত সরকারকে বহু আগে থেকেই আনসিট করার জন্য চেষ্টা চালিয়ে আসছিল। এবং যখন ছাত্ররা কোটা নিয়ে আন্দোলন করছিল এবং সেই কোটার দাবি পূরণ হওয়ার পরও যখন আবার ছাত্রদের মাধ্যমে আন্দোলনের ডাক দেওয়া হলো, তখনই এটা সবার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল এটা আসলে কোটার আন্দোলন নয়, এটি প্রকৃতপক্ষে সরকার বিরোধী আন্দোলন, ক্ষমতা দখল করার জন্য একটি আন্দোলন। এবং 5ই আগস্ট যেটি ঘটেছে সেটি হচ্ছে একটি প্রচন্ড উগ্রবাদী গোষ্ঠী, সেটির সাথে যুক্ত হয়েছিল বিএনপি, জামাত এবং হেফাজতের একটি অংশ, পুরো অংশ নয়, হেফাজতের একটি অংশ, এবং আরো অন্যান্য কিছু ইসলামিক দল সেটার সাথে যুক্ত ছিল। তারা মিলে আসলে সরকারকে বহু আগে থেকে আনসিট করার চেষ্টা করছিল। 5ই আগস্ট তারা সফল হয়েছিল। এবং সেদিন যে বলা হচ্ছে এটি গণবিপ্লব, আমি এটির সাথে দ্বিমত পোষণ করি। এটি কোনোভাবেই গণবিপ্লব ছিল না। সেখানে আপনার সর্বোচ্চ ঢাকা শহরে আপনার আন্দোলনকারী সারা দেশ থেকে সমবেত করে 1-1.5 লাখ মানুষ ছিল, সর্বোচ্চ 1-1.5 লাখ মানুষ ঢাকা শহরেই বসবাস করে। ঢাকা সিটি কর্পোরেশন এলাকাতেই বসবাস করে হচ্ছে 2 কোটির বেশি মানুষ, আর গ্রেটার ঢাকা সিটিতে বসবাস করে 3 কোটি মানুষ। সেখান থেকে 1-1.5 লক্ষ মানুষ 2-3টা পথ দিয়ে, একটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি দিয়ে, আর একটা হচ্ছে উত্তরা থেকে, এভাবে তারা 1-1.5 লাখ মানুষ সমবেত করে তারা মার্চ করেছিল। সেদিন যেটা হয়েছে যে কারফিউ থাকার কারণে আমাদের নেতা কর্মীরা 2 দিন আগে থেকে তারা ঘরের মধ্যে ছিল, এবং নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমরা ঘরেই থাকো, এবং তারা ঘরে ছিল। এবং অন্যদিকে আপনার কারফিউর মধ্যে যে ব্যবস্থাটা আইন শৃঙ্খলা বাহিনী করার কথা ছিল সেটি তারা করেনি, যে কারণে তারা বিনা বাধায় আপনার বিভিন্ন ঢাকা শহরে অবস্থান নিয়ে এবং ঢাকা শহরে ভ্যান্ডালিজম করেছে। সেই কারণেই আসলে সরকারের পতনটা ঘটেছে। এখানে যে একেবারে সাধারণ মানুষের অংশগ্রহণ সেটি সঠিক নয়। নিরাপত্তা বাহিনী আন্দোলনের সময়, তবে আমি একটু বলে নিই, তবে আন্দোলনের সময় আপনার আপনি যদি সূক্ষ্মভাবে দেখতে পাবেন যে 5ই আগস্টের আগে যত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা যত মানুষ মারা গেছে, তার মধ্যে প্রায় অর্ধেক হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক।
আচ্ছা। এবং এই এই যে যারা মৃত্যুবরণ করেছে, হুম হুম তা আমি সবার যে কোনো মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক, হুম হুম এবং এটি একটি মৃত্যু কাম্য নয় কখনো। হুম হুম এবং যেহেতু আমরা সরকারে ছিলাম, আমি মনে করি যে যে কোনো মৃত্যুর দায় আমাদের উপর বর্তায় অবশ্যই। তবে হুম মৃত্যুটা, কারণ সরকারে থাকলে দেশে কোনো গন্ডগোল হোক বা যাই কিছু হোক সেটি তার উপরেই বর্তায়, তা আমাদের উপর বর্তায় আমি মনে করি। কিন্তু এই যে ঘটনাগুলো কিভাবে ঘটানো হয়েছে সেটি সেটি যদি আপনি একটু সূক্ষ্মভাবে দেখেন তাহলে হুম হুম দেখতে পাবেন। যেমন মুগ্ধ মারা গেছে, হুম হুম মুগ্ধর আশেপাশে কোনো পুলিশ নাই, কেউ নাই, হুম 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 সে হঠাৎ মারা গেল। সে যেদিন মারা যায়, হুম হত্যাকাণ্ডের শিকার হয়, তার আগের দিন সে পোস্ট দিয়েছে আন্দোলনটা আমাদের হাতে নাই, আন্দোলনটা ছিনতাই হয়ে গেছে, এবং হুম কারা হুম ছিনতাই করেছে সেটির একটা ইঙ্গিত সে দিয়েছিল। হুম হুম তাহলে কি, সেই ইঙ্গিত আপনি যদি তার পোস্টটা দেখেন হুম তাহলে হুম দেখতে পারবেন সে কাদেরকে ইঙ্গিত করেছিল। তাহলে যাদেরকে ইঙ্গিত করেছিল তারা তারা ঘটনাটা ঘটিয়েছে কিনা সেটি তো প্রথমে সামনে আসে। এবং একই সাথে আবু সাইদের মৃত্যু নিয়েও নানা প্রশ্ন, হুম এবং হুম পোস্টমর্টম রিপোর্ট প্রথমে একরকম দেওয়া হয়েছিল, সেটিকে আবার জোর করে বদলানো হয়েছে, এই হুম সেটি হুম নিয়েও অনেক প্রশ্ন। এবং তাকে হাসপাতালে নেওয়ার পর 4-5 ঘন্টা কেন আপনার কোনো খবর ফেলে ছিল রাখা না, হয়েছিল এগুলো বলে নিয়ে নানা অভিযোগ। প্রশ্ন। ঠিক ঠিক। এবং আপনি দেখেছেন যে একটা ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বলেছে হুম যে হুম যাত্রাবাড়িতে কোনো পুলিশ গুলি করছে না, তারপরে হুম মানুষ মারা যাচ্ছে। হুম তো এই যে, তাহলে এখানে তৃতীয় পক্ষ, এবং তৃতীয় পক্ষ কারা, হুম হুম সেটি সেটি একটি সেটি একটি বড় প্রশ্ন। এবং তৃতীয় পক্ষ কারা সেটিরও একটি ইঙ্গিত জামাত ইসলামের আমির সাহেব একটু দেওয়ার চেষ্টা করেছেন। তিনি হুম হুম একবার বিএনপির সাথে যখন বাহাস হচ্ছিল হুম হুম তখন তিনি বলেছেন, আমার বেশি কষ্টালে আমি কিন্তু গোমর ফাঁস করে দিব। হুম হুম তাহলে এই যে হুম এই হুম ঘটনা প্রবাহ, হুম হুম এবং আরেকজন আন্দোলনকারী সমন্বয়ক হুম হুম সে নিজে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলেছে, আমরা যদি মেট্রো রেল না পোড়াতাম, হুম এতগুলো পুলিশ না মারতাম, ঠিক। এই হত্যাকাণ্ডগুলো না হতো, হুম হুম তাহলে হুম আপনার সরকার পতন হতো না। তাহলে ঠিক। তো তারা স্বীকার করে নিয়েছে যে তারা পুলিশ মেরেছে, তারা এই সন্ত্রাস চালিয়েছে, হুম তারা এই হুম অগ্নিকাণ্ড ঘটিয়েছে, তারা আপনার পুলিশ স্টেশন পুড়িয়েছে, মেট্রো রেল পুড়িয়েছে, হুম এবং হুম মানুষ হত্যাতে তারা যুক্ত ছিল, এটি তারা স্টেটমেন্ট দিয়ে স্বীকার করেছে। হুম হ্যাঁ, হুম দেশে এই যে গন্ডগোলটা হলো, আমরা যেহেতু সরকারে ছিলাম, হ্যাঁ অবশ্যই সেখানে আমাদের দায় স্বীকার করতে হবে, সেটি সেই ব্যাপারে আমি একমত। স্যার, কিন্তু এই যে আপনি। এটি আসলে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। হুম এবং হুম জননেত্রী শেখ হাসিনা তিনি আরো, যাতে মানুষের মৃত্যু না হয়, দেশে যাতে আরো গন্ডগোল না হয়, সেজন্যই তিনি ক্ষমতা থেকে সরে গেছেন। স্যার, এই যে আপনি বলছিলেন যে কারফিউ জারি ছিল, আপনাদের নেতা কর্মীদের বাড়িতে থাকতে বলা হয়েছিল, কিন্তু নিরাপত্তা কর্মীরা যথেষ্ট পরিমাণে ব্যবস্থা গ্রহণ করেনি, এই বিষয়টা কি গাফিলতি নাকি কোনো ষড়যন্ত্রের অংশ, নাকি তাদের ত্রুটি, ভুল? এখানে দেখুন, 5ই আগস্ট আসলে তখন 5ই আগস্ট এবং 4 তারিখও অনেকটা পুলিশের পক্ষে পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে আমি বলবো। হুম হুম পুলিশ হুম শুরু থেকেই যথেষ্ট চেষ্টা করেছে, এবং সেই কারণে প্রায় 3,000-এর বেশি পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হুম হুম কিন্তু পরবর্তীতে লিডিং এ ছিল আসলে সেনাবাহিনী। হুম হুম এবং যেহেতু সেনাবাহিনী সুপ্রিম পাওয়ার হুম পুলিশের তুলনায়, তো হুম সেনাবাহিনী সেখানে কি ঘটেছে আমি ঠিক জানি না, সেটি একটি আহ, আহ, পরীক্ষা নিরীক্ষার বিষয়। তবে আন্দোলনকারীরা বিনা বাধায় ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ ঢাকার প্রান্ত সীমানা থেকে ঢাকার মাঝামাঝি এলাকায় চলে আসতে পেরেছিল। আর সেনাবাহিনীর একটা ঘোষণা ছিল যে যে কোনো পরিস্থিতিতে বাহিনী জনগণের পাশে থাকবে, এই একটা ঘোষণা। তিন তিন আগস্ট সেনানায়কের একটা এরকম একটা বিবৃতিও প্রচারিত হয়েছিল। এবং আপনি যেহেতু বলছেন যে তারাই মূলত দায়িত্বে ছিল আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, আইন তা শৃঙ্খলা নয়, তারা আইন শৃঙ্খলা রক্ষার মানে ওই দায়িত্ব পরিস্থিতি, সেনাবাহিনী, ওই দিনকার পরিস্থিতিগুলো আর কি, মানে তারা তো। পরিস্থিতিগুলো লিডিং এ তারা ছিল, হুম 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 তারা লিড অর্গানাইজেশন হিসেবে ছিল। হুম হুম সাথে পুলিশ ছিল, বিজিবি ছিল, লিড হুম অর্গানাইজেশন হিসেবে ছিল। হুম না, 3ই আগস্ট সেইভাবে স্টেটমেন্ট দেওয়া হয়নি, আমি হুম যতদূর জানি ঠিক সেভাবে দেওয়া হয়নি। আচ্ছা। তো সেখানে কি ঘটেছিল আমি জানি না, তবে সেনাবাহিনী পরবর্তীতে আমাদের অনেক নেতা এবং যাদের
জীবন হুমকির মুখে পড়েছিল, এরকম বেশ কয়েকশোকে তারা আশ্রয় দিয়েছিল এবং বেশ কিছুদিন ধরে তারা আশ্রয় দিয়েছিল। স্যার, আমি আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে যে মানে আমরা তো এটাও জানি যে অনেক ভয়ঙ্কর প্রলয় আসার আগেও তার পূর্বাভাস পাওয়া যায়, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। বাংলাদেশ তো এমনিতেই প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করেই, কিন্তু এই যে রাজনৈতিক ঝড়, এর কি কোনো রকম মানে আভাস প্রশাসন দল কেউ কি বুঝতে পারলো না, নাকি এটার পেছনে একাংশের মদত ছিল? আমাদের কোনো একাংশের মদত ছিল বলে আমি মনে করি না। তবে আমরা কোটা আন্দোলনটাকে যেভাবে গুরুত্বের সাথে দেখা প্রয়োজন ছিল সেটি সেভাবে শুরু থেকে দেখা হয়নি। সেটা শুরুতেই যদি এটাকে মিটমাট করে ফেলা হতো বা একেবারে কোর্টের উপর ছেড়ে না দিয়ে এবং সেই মোতাবেক অ্যাকোমোডেটিভ বক্তব্য রাখা হতো, তাহলে কিন্তু পরিস্থিতিটা যারা সরকারকে আনসিট করতে চাচ্ছে তারা এই সুযোগটা পেত না। আপনি দেখেন যে সরকারকে আনসিট যারা করতে চেয়েছে তারা তাদের অনেক টেলিফোন আলাপ ফাঁস হয়েছে যে এই আন্দোলনের মধ্যে তোমরা ঢুকে পড়ো। আমরা প্রথমে গুরুত্বের সাথে যেভাবে নেওয়া দরকার ছিল সেটি সেভাবে নেওয়া হয়নি। মানে আপনি বলছেন যে এটাকে প্রশাসনিকভাবে মোকাবিলার চেষ্টা হয়েছে, রাজনৈতিক মোকাবিলাটা অনেক বেশি জরুরি ছিল? আমি মনে করি যে যারা কোটার সাথে আন্দোলনে যুক্ত ছিল তাদের সাথে বসা হয়েছে শেষের দিকে। এটি যদি শুরুতেই বসে মিটমাট করে দেওয়া হতো তাহলে আমি মনে করি এই ঘটনা ঘটার কোনো সুযোগই তৈরি হতো না। স্যার, অনেক নেতা কর্মী আপনাদের যারা বাইরে চলে গেছে। হ্যাঁ বলুন। তবে আমি একটা কথা বলি, এটি সরকারের কোনো সিদ্ধান্তের কারণে এই কোটার প্রশ্নটা আসেনি। এটি হাইকোর্টের একটি বেঞ্চ রায় দেওয়ার কারণে এটি এসছে। সেখানে আমার একটু প্রশ্ন আছে, হাইকোর্টের এই বেঞ্চ হঠাৎ করে এই ধরনের একটা রায় দিল কেন? কারণ কোটা তো সরকার তুলে দিয়েছিল। সে হাইকোর্টের সেই বেঞ্চ বা সেই বিচারকরা কেন এটি দিল সেটি একটি বিষয়, এবং সেই কারণেই দেশের পরিস্থিতি ঘোলাটে হলো, সেই কারণেই ছাত্ররা আন্দোলনে গেল। সুতরাং সেখানে সেটার সাথে এই রায়ের সাথে কোনো ষড়যন্ত্র যুক্ত আছে কিনা সেটি একটি পরীক্ষা নিরীক্ষার বিষয়। আচ্ছা স্যার, আরেকটা বিষয় যে অনেক নেতা মন্ত্রী তারা বিদেশে আছেন এই 5ই আগস্টের পরে, তো বিএনপি থেকে এবং এখন যারা ক্ষমতাসীন অংশ জামাত তারাও এটা বলার চেষ্টা করছেন যে এমন একটা জনক্ষোভের মুখে আওয়ামী লীগ পড়েছে যেই কারণে তাদেরকে দেশ ছাড়তে হয়েছে। আপনারা এটাকে কিভাবে ব্যাখ্যা করছেন? মানে কোন পরিস্থিতির জন্য আজকে আপনাদের অনেককেই বাইরে কাটাতে হচ্ছে? দেখুন, জনক্ষোভ নয়, 75-এর পরে হাজার হাজার আপনার আমাদের নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছিল 75-এর পরে, এবং এখন কিন্তু সেরকম হাজার হাজার নেতাকর্মী ভারতে আশ্রয় নেয়নি বা অন্যান্য দেশে যায়নি। অনেক নেতা, বেশিরভাগ নেতাই আত্মগোপনে এবং অনেক নেতা ভারত কিংবা অন্যান্য দেশে আশ্রয় নিয়েছে, এটি সঠিক। এটি জনক্ষোভের কারণে। আজকে যদি আপনি জনগণকে জিজ্ঞেস করেন যে কেমন আছেন আপনারা, আজকের জনগণ 90%, 95% বলবে, 90% উপরে তো অবশ্যই বলবে যে আগে ভালো ছিলাম। আজকে যদি জিজ্ঞেস করেন, যে কারণে এই ঘটনাগুলো ঘটেছে সেটি হচ্ছে এই যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা এবং যারা আপনার সরকারকে আনসিট করতে চেয়েছিল তাদের সবাই নয়, তাদের বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা তারা যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উপর হামলে পড়েছে, মানুষের হাজার হাজার ঘরবাড়ি লুটপাট, জ্বালিয়ে দেওয়া এবং মানুষ পিটিয়ে হত্যা করা, যেভাবে মধ্যযুগে বর্বরতাকে হার মানিয়ে মানুষ পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা, এই যে বিভৎসতা যেগুলো মানুষ দেখেছে জুলাই থেকে আগস্ট পর্যন্ত এবং তার পরবর্তীতেও হচ্ছে এবং এখনো হচ্ছে, এই যে এই বর্বরতা আফগানিস্তানেও হচ্ছে কিনা আমি জানি না। এটি পৃথিবীর কোথাও মানুষ পিটিয়ে, একটি কুকুরকেও পিটিয়ে কি কোন সভ্য সমাজে একটি কুকুরকেও যদি পিটিয়ে হত্যা করা হয় মানুষ কিন্তু সেটার প্রতিবাদ করে। পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা তো পরের কথা, সেটা কিন্তু মানুষ প্রতিবাদ করে। আমাদের দেশে, বাংলাদেশে জলজন্ত মানুষকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে অথবা ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এটি তো মধ্যযুগীয় বর্বরতাকে হার মানাচ্ছে। এই বিভৎসতা যখন একটা মানুষ দেখে তখন তো সে তো প্রাণ ভয়ে, সে জীবনের ভয়ে, এবং একই সাথে ঘর বাড়ি, যেমন আমাদের প্রত্যেকের ঘর বাড়ি লুট হয়েছে,
এবং অনেকের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। যেইভাবে আপনার বঙ্গভবন গণভবনে ঢুকে যেভাবে লুটপাট করা হলো, আর যেভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে লুটপাট করা হলো, যেভাবে 32 নম্বর জ্বালিয়ে দেওয়া হলো, এগুলো কোনোটাই কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এমনকি 32 নম্বরও কারো ব্যক্তিগত সম্পত্তি, এটা ট্রাস্টের অধীনে, সেটি ট্রাস্টের অধীনে পরিচালিত হচ্ছিল, সেখান থেকে গণহিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। গণভবন সেটি রাষ্ট্রের সম্পত্তি, সেটি যেই প্রধানমন্ত্রী হবেন তার জন্য নির্ধারিত বাসভবন। আপনাদের দেশে যেমন যেখানে প্রধানমন্ত্রী বসবাস করেন, সেখানে যেই প্রধানমন্ত্রী হন তিনি সেখানে বসবাস করেন। তো এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সেম, সেখানে লুটপাট হলো, অথচ এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না। এই যে বিভৎসতা, এই যে আপনার ভ্যান্ডালিজম, এই যে বাংলা ভাষা একটা কথা আছে না, মগের মুল্লুক, এটি তো মগের মুল্লুককে হার মানিয়েছে। মগ এবং মবের মুল্লুক দুটি বাংলাদেশের ক্ষেত্রে এখন প্রযোজ্য হয়ে দাঁড়িয়েছে, প্রযোজ্য হয়ে গেছে। সুতরাং এগুলো দেখে মানুষ প্রাণ ভয়ে পালিয়েছে বিভিন্ন জায়গায়। আমি আরেকটা বিষয় জানতে চাইছিলাম যে স্যার, আপনি এই গণ অভ্যুত্থান যখন সংগঠিত হলো তার আগে আপনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং এর আগেও আপনি বিদেশ মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন। তো এখন আপনি কি আপনার এই যে আপনার একটা ঘনিষ্ঠতা আছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং কূটনীতিক মহলে, তো আপনি কি কোনোভাবে এই যে ঘটনাগুলো আপনি বর্ণনা করলেন এটাকে নিয়ে কি আপনি কোনোভাবে চেষ্টা করছেন যে বহির্বিশ্বে বাংলাদেশে কি ঘটছে সেই বিষয়টিকে আর একটু তুলে ধরা তাদের কাছে? দেখুন, আমি পররাষ্ট্রমন্ত্রী হিসাবেই আমি জুলাই আগস্টের বেশিরভাগ সময় আমি বিদেশে ছিলাম, কারণ পররাষ্ট্রমন্ত্রীকে আগস্টের 3 তারিখ সন্ধ্যাবেলায় আমি দেশে গেছি, এবং তার আগের 7-8 দিন আমি বিদেশে ছিলাম, তার আগেও বিদেশে ছিলাম, জুলাই মাসে বেশ কয়েকবার বিভিন্ন দেশে। তখন এই ঘটনাগুলো ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটিশ ফরেন সেক্রেটারি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সহ অন্যান্য জায়গায় তুলে ধরা হয়েছিল, এবং এখনো আমাদের দলের পক্ষ থেকে সেগুলো বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে এবং হচ্ছে। একটা বিষয় আমি আওয়ামী লীগের যে নেতাদের সঙ্গে ইতিপূর্বে কথা বলেছি, আমি তাদের কাছ থেকে যে বিষয়টা বুঝতে পারছি যে ডোনাল্ড ট্রাম্পের মানে দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার বিষয়টির উপরে অনেকটা বাংলাদেশের পরিস্থিতি তার কিছু গুণগত পরিবর্তন হবে বলে প্রত্যাশা করছিলেন তারা। তো ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে দায়িত্বও নিয়েছেন। তো আপনারা ঠিক কি প্রত্যাশা করছেন মানে ট্রাম্পের কাছ থেকে? মানে তার কারণ আগের সরকার তো আপনাদের সঙ্গে একটা মানে বৈরিতার সম্পর্ক তৈরি হয়েছিল, আমরা ভোটের আগে দেখেছিলাম। ইনফ্যাক্ট আমি বাংলাদেশের নির্বাচন কভার করতে গিয়ে হাস বনাম হাসিনা লড়াই এরকম কথাও শুনেছিলাম। পিটার হাস, যিনি ঢাকায় বাংলাদেশের হাই কমিশনার ছিলেন, এই মার্কিন হাই কমিশনার ছিলেন, তাকে নিয়ে এরকম একটা কথা বলাও হতো। তো এখন আপনারা কি প্রত্যাশা করছেন? দেখুন, তখন যেটি ঘটেছে, আমাদের নির্বাচনের পর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিন্ন বার্তা দেওয়া হয়েছিল। ঢাকার লোকাল অফিস নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এবং একই সাথে হোয়াইট হাউস, সেখান থেকে আমাদের সম্পর্ক উন্নয়নের পক্ষেই বার্তা দেওয়া হয়েছিল। আমরাও একই সাথে আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই কাজ করে যাচ্ছিলাম। সেখানে একটি পক্ষ ছিল ঢাকা বেসড এবং তাদের সাথে অ্যালাইড তাদের স্টেট ডিপার্টমেন্টে, যারা আমাদের সরকারের বিরুদ্ধে বা কাজ করেছে। কিন্তু নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশের সাথে, সরকারের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্যই, সম্পর্ক উন্নয়নের জন্যই বার্তা দিয়েছিল। আমি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে যেহেতু আমি দায়িত্বে ছিলাম, আমি যেহেতু সেক্ষেত্রে আমি একজন অ্যাক্টর ছিলাম, সেজন্যই বলছি বার্তাটা তাই ছিল, এবং আমরাও সেই লক্ষ্যে কাজ করছিলাম। হ্যাঁ, এখন যে প্রশ্নটি এসছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু নির্বাচনের আগেই, তিনি নির্বাচিত হওয়ার আগেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, অ্যাট্রসিটিস এর ব্যাপারে তিনি স্টেটমেন্ট দিয়েছেন, এগুলোর বিপক্ষে স্টেটমেন্ট দিয়েছেন। So he made it clear that he doesn't support all these atrocities. He made it clear. এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার
ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমি সবসময় সম্মান রেখে কথা বলেছি, আজকেও যথাযথ সম্মান রেখেই বলতে চাই। তার হিলারি ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের মাধ্যমে ডেমোক্রেটিক পার্টি বিল ক্লিন্টনের সাথে তার একটা বিশেষ সখ্যতা ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসনের সাথে সেটি নাই। আগে তারা এই সরকার যে আনুকূল্য পেত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সে আনুকূল্যটা নিশ্চিতভাবে এখন বাংলাদেশের বর্তমান প্রশাসন সেটি পাবে না। এবং ডোনাল্ড ট্রাম্প has made it clear, I mean, before election, এবং এরপরও দেখুন যারা তার ক্যাবিনেটে স্থান পেয়েছে সেখানে ভারতীয় বংশোদ্ভূত বা আমাদের এদিককার বংশোদ্ভূত অনেকে স্থান পেয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পেয়েছেন। সুতরাং সবকিছু মিলিয়ে আমি যেটা মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই বাংলাদেশে এই যে মানুষ পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা এবং দাগী সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জঙ্গিদের ছেড়ে দেওয়া, তারপর আপনার সেখানে যে ললেসনেস, এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র আগেও সমর্থন করেনি। আমি মনে করি যে এখনো অবশ্যই সমর্থন করার কোনো কারণ নেই, এবং আমরা মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু পরিবেশ যাতে ফিরে আসে এবং বাংলাদেশে যাতে সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সহায়তা করবে। স্যার, আমি আবার এই প্রসঙ্গে আসবো। আমি বাংলাদেশে বিএনপির বিষয়ে একটুখানি, স্যার আপনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে বিএনপি কে নির্বাচনে টেনে আনতে না পারাটা আপনাদের তরফে একটা ব্যর্থতা ছিল। তো মানে জাতীয় সংসদ ভোটের আগে আমি যতদূর জানি, মানে আমি ভুলও জানতে পারি, আপনি সঠিকটা বলতে পারবেন, যে আপনি বিরোধী দলগুলির সঙ্গে একটা যোগাযোগের দায়িত্ব পালন করছিলেন। তো আপনার চেষ্টা কেন ব্যর্থ হয়েছিল বলে আপনার মনে হয়? দেখুন, পুরোপুরি ব্যর্থ হয়নি। বিএনপির অনেকেই, সেন্ট্রাল কমিটির বেশ কয়েকজন মেম্বার সহ বেশ কয়েকজন কিন্তু 2024 নির্বাচনে অংশগ্রহণ করেছিল, যাদের সাথে আমি অনেকবার বৈঠক করেছি। তাদের অনেক সিনিয়র নেতার সাথেও আমার বৈঠক হয়েছিল। তো কিন্তু অক্টোবরে যে তারা 28শে অক্টোবর তারা যে ঢাকায় সমাবেশ করে আপনার তাদের সাথে কথাবার্তাও অনেক দূর এগিয়ে গিয়েছিল। 28শে অক্টোবর তারা সমাবেশ করে যেই ঘটনা প্রবাহ বাংলাদেশে ঘটেছে, এরপরে তারা কিন্তু অনেকে হাইড আউটে চলে গিয়েছিল, আমাদের সাথে যোগাযোগটা অনেকটা ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে আরো অনেকের সাথে আমার কথা হয়েছে, বৈঠক হয়েছে, এবং তৎপ্রেক্ষিতে অন্তত 2 ডজন বিএনপির আপনার নেতা গত নির্বাচনে, যাদের সাথে আমি বসেছি, নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তবে আমি মনে করি যে বিএনপি কে সার্বিকভাবে এজ এ পার্টি এরা কিন্তু বিচ্ছিন্নভাবে অংশগ্রহণ করেছে, কিন্তু এজ এ পার্টি বিএনপি কে নির্বাচনে আনতে না পারা, সেটি অবশ্যই আমাদের রাজনৈতিক ব্যর্থতা ছিল। মানে এই ব্যর্থতাটার কারণটা কি? দেখুন, বিএনপিও চায়নি নির্বাচনে অংশগ্রহণ করতে। বিএনপি সবসময় চেয়েছে যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ রাখতে, সেটি হচ্ছে বড় কারণ। আচ্ছা। এবং আমাদের পক্ষ থেকেও আমি সহ আরো 2-1 জন এই ব্যাপারে দায়িত্ব পালন করেছেন, আমরা চেষ্টা করেছি, কিন্তু সব মিলিয়ে সেটি সম্ভবপর হয়নি। 18 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল, তাদের বক্তব্য হচ্ছে 18 সালের নির্বাচনে তাদের আপনার অভিজ্ঞতা সুখকর নয়, সেজন্য 24 সালের নির্বাচনে আসার ক্ষেত্রে তাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেটি একটি ব্যাপার। আর 28শে অক্টোবরের পর পুরো, অর্থাৎ 28শে অক্টোবরের পর পুরো প্রেক্ষাপটটা পাল্টে যায়, সেটি একটি বড় কারণ। আমি স্যার একটু সরাসরি জানতে চাইছি যে ওই সন্ধিক্ষণে আপনাদের সাধারণ সম্পাদকের ভূমিকা কি কোনোভাবে কোনো নেতিবাচক মানে পরিস্থিতি তৈরি করেছিল? মানে তার তরফে কি সরাসরি বিএনপিকে ভোটে নিয়ে আসার একটা তৎপরতা দরকার ছিল বলে আপনারা মনে করেন? দেখুন, সাধারণ সম্পাদক এই ক্ষেত্রে কোনো নেতিবাচক ভূমিকা পালন করেননি, আমি স্পষ্ট করে বলতে চাই।
তো যেহেতু আমাদের নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, তিনি তো নির্দিষ্ট কয়েকজনকে দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্ব যাদেরকে দিয়েছিলেন তাদের মধ্যে আমি একজন ছিলাম। তো আমি আলাপ আলোচনা করেছি, আমাকেও দায়িত্ব দিয়েছিলেন। তো সুতরাং এখানে সাধারণ সম্পাদক এক্ষেত্রে কোনো নেতিবাচক ভূমিকা পালন করে। আমি যতদূর জানি সাধারণ সম্পাদকও এই ব্যাপারে তার মনোবৃত্তি ইতিবাচক ছিল। আচ্ছা, বিএনপির বিষয়ে আরেকটুখানি আলোচনা করি। বিএনপি চলতি বছরের জুন জুলাই মাসে তারা নির্বাচন চাইছে, অন্যদিকে সরকার এই বছরের শেষে অথবা আগামী বছরের মাঝামাঝি দুটো মানে বিকল্পের কথা বলেছে। তো আওয়ামী লীগের কোনো কি ভাবনা চিন্তা কোনো কিছু তারা করেছে, এবং তার জন্য তো তাদেরকে ময়দানেও নামতে হবে। তো সেইটা মানে সেই তৎপরতাটা মানে আপনারা কিভাবে প্রস্তুত হচ্ছেন, মানে আওয়ামী লীগের অবস্থানটা কি নির্বাচন নিয়ে? দেখুন, আমি মনে করি যে দেশে নির্বাচন হয়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শুধু নির্বাচন হলে তো হবে না, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন হওয়া দরকার। এবং সেটি যত দ্রুত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন যত দ্রুত হয় ততই দেশের জন্য মঙ্গলজনক। এই ক্ষেত্রে বিএনপি, আমি দেখেছি যে অনেকে যখন আওয়ামী লীগ নিয়ে নেতিবাচক কথা বলছিল তখন বিএনপি সেটাকে সমর্থন করেনি। সেটাকে আমি সাধুবাদ জানাই, বিএনপির এই পজিশন বা স্ট্যান্ডকে আমি সাধুবাদ জানাই। এবং আমি মনে করি যে দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন, দেশে গণতন্ত্র ফিরে আসা প্রয়োজন। এবং সেই কারণে বিএনপির যে এই ক্ষেত্রে যে বিএনপি পজিশন, আমরা সেটাকে সাধুবাদ জানাই। তবে দেশে অবশ্যই, আপনি বলছেন আওয়ামী লীগের অবস্থানটা কি, আজকে যে পরিস্থিতি, আওয়ামী লীগ বললেই তাকে গ্রেফতার করা হচ্ছে, আওয়ামী লীগ বললেই তার উপর নির্যাতন, নিপীড়ন চলে আসছে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া, ঘর বাড়ি ছাড়া, তাদের খেতে পারছে না, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, হাজার হাজার নেতাকর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। 5ই আগস্টের আগ থেকে 5ই আগস্টের পর আজ পর্যন্ত 3000 আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মী আপনার আহত, এমনকি পঙ্গু একজন ছাত্র নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, 2জন ছাত্র নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, একজন পঙ্গু। এই যে এই পরিস্থিতিতে তো আওয়ামী লীগ নির্বাচন করার মতো তো কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। এবং এটি করা ছাড়া যে দেশে যদি কোনো নির্বাচন হয়ও সেটি একটা একপেশে নির্বাচন হবে, সেটি কোনোভাবেই একটি সুষ্ঠু অবাধ নির্বাচন বলা যাবে না। সুতরাং নির্বাচন অবশ্যই দ্রুত হওয়া প্রয়োজন, বিএনপির সাথে আমরা এই ব্যাপারে একমত। অবশ্যই তার আগে সবার জন্য, আওয়ামী লীগ সহ সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা প্রয়োজন। আপনি একটি কথা বললেন যে বিএনপির ইতিবাচক কয়েকটি পদক্ষেপ, আমি যে কটা স্মরণ করতে পারছি মানে সেটাকে ধরে আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখছি যে বিএনপি রাষ্ট্রপতির অপসারণের প্রশ্ন, 72-এর সংবিধান বাতিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা, এরকম অনেকগুলি বিষয়ে কিন্তু তাদের বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব এবং জামাতে ইসলামীর সঙ্গে তাদের একটা বড় বিরোধ আমরা লক্ষ্য করেছি, যেগুলো এবং কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না, এটা বিএনপির আপত্তির কারণেই করা যাচ্ছে না বলে মোহাম্মদ ইউনূস একটি ইন্টারভিউতেও বলেছেন। তো অনেকে বলছেন যে 5ই আগস্ট যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে, সেই পরিস্থিতিতে খালেদা জিয়াও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যে তিনি খুব প্রতিহিংসা পরায়ণ কোনো বিবৃতি মন্তব্য দেননি, তিনি তার উপর অন্যায় অবিচার হয়েছে, তিনি বলেছেন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। তো আপনারা কি মনে করেন যে মানে খালেদা জিয়া একটা কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন? মানে অনেকে বলছেন যে একটা বড় কিছু আরো অনেক বড় প্রতিহিংসার হতে পারতো যদি তিনি তার তার যে অভিযোগগুলি আর কি, তাকে চিকিৎসা করতে দেওয়া হয়নি, তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি, তারপরে হচ্ছে নির্বাচনে কারচুপির অভিযোগ, দলীয় অভিযোগ, সেগুলো তো আছেই। দেখুন, প্রথমত যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চিন্তা করে তারা এটা কিভাবে করে সেটি আমার বোধগম্য নয়। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী একটি দল, এবং বাংলাদেশ আওয়ামী লীগ যখন সবচেয়ে খারাপ রেজাল্টও করেছে গত 50 বছরে, 53 বছরের ইতিহাসে, বাংলাদেশের
অভ্যুদয়ের পর 53-54 বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ রেজাল্ট যখন বাংলাদেশ আওয়ামী লীগ করেছে তার 79 সালের নির্বাচনে, 1979 সালের নির্বাচনে, তখনও 34% ভোট পেয়েছিল। এবং যদি আপনি গড় করেন দেখবেন যে আওয়ামী লীগের ভোটের মানে প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগের পাওয়া ভোটের হার হচ্ছে 40% অ্যাভাব। তো যেই দলকে দেশের প্রায় অর্ধেক মানুষ সমর্থন করে, 40% প্রায় হাফ, তো এবং সমর্থন করে, সেই দলকে নিষিদ্ধ করার চিন্তা কোত্থেকে আসে, কিভাবে আসে, সেটি আমার প্রশ্ন। আর এই ক্ষেত্রে বিএনপির অবস্থানটা অবশ্যই অত্যন্ত ইতিবাচক, এবং আমি মনে করি যে গণতন্ত্রকে সংহত করার ক্ষেত্রে তাদের অবস্থানটা অত্যন্ত ইতিবাচক। বেগম খালেদা জিয়া কোন নেগেটিভ স্টেটমেন্ট দেননি, আমি দেখিনি অবশ্য। তবে আওয়ামী লীগের উপর নিপীড়ন নির্যাতনের কোনো কিছু আর বাকি নাই আসলে। আমার বিরুদ্ধে শতাধিক মামলা, তার মধ্যে সবই প্রায় হত্যা মামলা। তো এবং হত্যা মামলায় নানা ধরনের মামলা। আমার মেয়ে, সে গত 4 বছর 5 বছর ধরে বিদেশে থাকে, পড়ে, বয়স মাত্র 23 বছর, এবং সে সবসময় বিদেশে। তার বিরুদ্ধেও মামলা, তার বিরুদ্ধেও মামলা। she was born in Belgium, she is Belgian citizen, এবং সে পড়ে ইউকেতে, এবং সে গত 4 বছর ধরে বিদেশে, 4.5 বছর ধরে, 20 সাল থেকে 4.5 বছর ধরে বিদেশে, এবং তার বিরুদ্ধে মামলা দিয়েছে। এগুলো কি? আমাদের বিরুদ্ধে, সেটা আমার শুধু আমার ক্ষেত্রে নয়, আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী, প্রায় 60 লক্ষ মানুষকে আসামি করা হয়েছে, 6 মিলিয়ন, এবং মামলার সংখ্যা কত হাজার সেটি একটু অনুসন্ধানের বিষয়, সেটা একটা পিএইচডি থিসিসের ব্যাপার হয়ে যেতে পারে। তো এখন এই যে আওয়ামী লীগের উপর নিপীড়ন নিষ্পেষণ, আওয়ামী লীগের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, নিপীড়ন নিষ্পেষণের কোনো আর কিছু বাকি নাই আসলে, আর বেশি কিছু হতে পারে না। এখন আবার বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরপাকড় করা হচ্ছে গত 2-3 দিন ধরে। তো এখন বেগম খালেদা জিয়ার প্রতি আমার সবসময় সম্মান ছিল। তো তিনি, আমি মনে করি যে দেশে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন দরকার, somebody has to start। এই যে একটা দল ক্ষমতায় আসলে আরেকটা দল ঠেঙ্গিয়ে তাদেরকে, আরেকটা দলকে ঠেঙ্গিয়ে বিদায় করে দিবে, চর দখলের যে রাজনীতি এবং প্রতিহিংসার রাজনীতি, পলিটিক্স অফ হেট্রেড, পলিটিক্স অফ ডিনায়াল, পলিটিক্স অফ কনফ্রন্টেশন, এগুলো শেষ হওয়া দরকার। এগুলো আমি মনে করি যে আমাদের উপর আজকে যে নিপীড়ন নির্যাতন হচ্ছে এবং যে মাত্রায় হচ্ছে, আমরা যদি কোনো সময় সুযোগ পাই, আমরা অবশ্যই সেটা রিপিট করব না। somebody has to start। তবে বিএনপির এই ক্ষেত্রে আজকের দিনে তাদের নেতাদের বক্তব্য অত্যন্ত ইতিবাচক, কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবতাটা ভিন্ন। আমাদের দলের নেতা কর্মীদের মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে যারা নিপীড়ন নির্যাতন চালাচ্ছে, সরি, সেটার বেশিরভাগই বিএনপির নেতা কর্মীরা করছে। আজকে যে মামলা করছে আমাদের বিরুদ্ধে, সেটাও বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির নেতা কর্মীরা করছে। আমাদের নেতা কর্মীদের ঘর বাড়ি দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, সংযোগ, সেগুলো বেশিরভাগ বিএনপির নেতা কর্মীরাই করছে। তাদের নেতাদের বক্তব্য, তারেক রহমান যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার বক্তব্য, বা মির্জা ফখরুল আলমগীর সাহেব সহ তাদের নেতাদের বক্তব্য ইতিবাচক, কিন্তু মাঠ পর্যায়ে সেটা রিফ্লেকশনটা নাই, যদি বাস্তবতা। আমি এই বিষয়ে আরেকটু, আমাদের উপর যে নিপীড়ন নির্যাতন, আমি একটু পানি খেয়ে নিই। হ্যাঁ 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 নিশ্চয়ই। সেজন্য বিএনপি নেতাদের বক্তব্য মাঠ পর্যায়ে রিফ্লেক্টেড হওয়া প্রয়োজন।
স্যার, আমি আরেকটুখানি এই বিষয়টা এগোতে চাই বর্তমান রাজনীতির প্রেক্ষিতে। সেটা হচ্ছে যে এই মুহূর্তে যারা ক্ষমতাসীন এবং তাদের যারা সহযোগী, যেমন জামাতি ইসলামী, তারা ঘোষিতভাবেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। যে ছাত্ররা ক্ষমতায় এসছে এবং যে সরকার আছে তারা জয় বাংলাকে নিষিদ্ধ ঘোষণা করেছে, ধর্মনিরপেক্ষতা, আহ, আরো অন্যান্য যে ঘোষণাগুলি সংবিধানের, সেগুলোকে তারা বাতিল করার কথা বলছে। তো স্বভাবতই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং তারা এটাও বলছে যে মুজিববাদ এবং জিয়াবাদ দুটোই বাদ, এবং দুটি রাজনৈতিক দলকেই কিন্তু তারা একই বন্ধনীতে রাখছে, যাদের সঙ্গে মুক্তিযুদ্ধের সম্পর্ক আছে। বিএনপি মুক্তিযুদ্ধের সময় ছিল না, কিন্তু জেনারেল জিয়া মুক্তিযুদ্ধে লড়াই করেছেন, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা। আজকের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কি বিএনপি এবং আওয়ামী লীগের কাছাকাছি আসার কোনো প্রয়োজনীয়তা আপনারা অনুভব করছেন কিনা, বা সে সুযোগও আছে কিনা? মানে রাজনীতিতে বলা হয় যে রাজনীতিতেই একমাত্র তেল আর জল মিশ খায়। তো যে পরিস্থিতিতে তাতে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত প্রধান দুটি দল, তাদের বিরুদ্ধে কিন্তু বাকিদের লড়াইটা শুরু হয়েছে। মানে আমি স্যার এইভাবে বুঝতে পারছি আর কি। আপনি কি বলেন? দেখুন, আমরা 2006 সালে বিএনপি তখন ক্ষমতায়, বিএনপির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। বিএনপিকে সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির বিরুদ্ধে আমরা আন্দোলন 2006 না 2001 সালে 2001 সালে আমরা আমি ভুল বলছি 2006 সালে 2006 সালে আমরা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এবং বিএনপি ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। তো 2007 সালে 8 সালে আমরা আবার বিএনপি সহ একসাথে 111 সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এই উদাহরণ তো আছে দেশে। 2006 সালে বিএনপির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, অর্থাৎ আমরা আওয়ামী লীগ আরো অনেককে সাথে নিয়ে বিএনপি ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া দুজনকেই গ্রেফতার করা হয়েছিল। এবং আমার মনে আছে তখন আমি জননেত্রী শেখ হাসিনার বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন আমি তার বিশেষ সহকারী হিসেবে কাজ করছিলাম, এবং তখন আমি দলেরও বন পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলাম। আমার মনে আছে নেত্রী গ্রেপ্তার হওয়ার কিছুদিন পরে যখন খালেদা জিয়া গ্রেপ্তার হলো, তখন বেগম খালেদা জিয়ার পার্সোনাল উইং থেকে আমাকে ফোন করা হয়েছিল যে চলেন আমরা একসাথে কিছু করি। তখন আমি জবাব দিয়েছিলাম, আমি তো দলের সিদ্ধান্ত দিতে পারবো না, আমি আমাদের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সহ তাদের সাথে আলোচনা করব। আমি আমাদের প্রয়াত তখনকার ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান সাহেবের আমি আলাপও করেছিলাম বিষয়টা। পরবর্তীতে কিন্তু বিএনপি সহ আমরা একসাথে তৎকালীন 111 সরকারের বিরুদ্ধে, তখন এই ধরনের একটি সরকার ছিল, এরশাদের বিরুদ্ধেও তো আপনাদের যৌথ আন্দোলন ছিল। এরশাদকে তাও ছিল, আমি এরশাদের তো আরো আগে পরের কথা বলছি। তো তখন আমরা একসাথে কাজ করেছিলাম। সুতরাং দেশের গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্রে ফিরে আসার জন্য, দেশের সংবিধান, দেশের সার্বভৌমত্ব এবং যেই চেতনার ভিত্তিতে দেশ রচিত হয়েছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে, সেই চেতনার বিধিমূলে যারা আঘাত হেনেছে, হানার চেষ্টা করছে, সেই চেতনাকে ভুলুণ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে, ভুলুণ্ঠিত করছে, তাদের বিরুদ্ধে একসাথে কাজ করার ক্ষেত্রে তো আমাদের কোনো আপত্তি নেই। এখন বিএনপি সেই ক্ষেত্রে কতটুকু এগিয়ে আসে সেটা বিএনপির ব্যাপার। আচ্ছা, একটা বিষয় আপনারা খুব অভিযোগ করছেন যে আপনাদের নেত্রী এবং আরো অনেকের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, এবং যেগুলোকে আপনারা ফেক, এবং আপনারা বলছেন যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন। মানে আপনারা ঠিক কেন এটা বলছেন? কারণ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন, সেটি তো একটি সরকারি সংস্থা, তারা তদন্ত করে বলছে যে এইটাতে এই হয়েছে, এখানে এই অনিয়ম হয়েছে। আপনারা যদি একটু মানে এই ব্যাখ্যাটা করেন যে সরকারি সংস্থার তদন্তের প্রতি আপনাদের অনাস্থাটি কেন? দেখুন, দুর্নীতি দমন কমিশন অনেকের বিরুদ্ধে আগেও মামলা করেছিল, আমাদের সরকার ছিল যখন, বা তার আগে যখন 111 সরকার ছিল তখন। এখন আবার সব মামলায় তাদেরকে খালাস দিয়ে দিচ্ছে, সব অভিযোগ থেকে তারা অব্যাহতি পেয়েছে। মানে খালাস দেওয়ার একটা লম্বা পদ্ধতি আছে, আমরা জানতাম যে মামলা থেকে, কিন্তু সেটা এখানে দেখা যাচ্ছে না, খুব তৎকাল হয়ে যাচ্ছে আর কি, মামলা উইথড্র করে দিচ্ছে। তারপর দেখুন,
আমাদের বিরুদ্ধে, আমাদের গড়পড়তা সবার বিরুদ্ধে তারা তদন্ত করছে, এবং তদন্ত করা চলাকালীন সময়ে তারা পত্রপত্রিকায় নিউজ লিক করছে, অর্থাৎ একটা নিউজ লিক করে একটা ক্ষেত্র তৈরি করা যাতে তার বিরুদ্ধে অভিযোগ আনা যায়, ক্ষেত্র তৈরি করছে, যেটি করা উচিত না। তদন্ত চলাকালীন এগুলো করা উচিত নয়, তো সেটি করছে, এবং তাদের মিডিয়া সেল থেকেই করে, এবং অদ্ভুত অদ্ভুত অভিযোগ আনছে। সো এটা রাজনৈতিক উদ্দেশ্যে আসলে এই দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, যেটি অত্যন্ত দুঃখজনক। এটি যে আগেও হয়নি তা নয়, এখন অত্যন্ত প্রচন্ড ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, এবং এর জন্য আমাদের নেতাদের, এমপি মন্ত্রীদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হচ্ছে, অর্থাৎ তদন্ত চলাকালীন, এবং অনেকের বিরুদ্ধে মামলা করছে, এবং যে নর্মাল যে লিগ্যাল প্রসিডিউর সেটি অনুসরণ করা হচ্ছে না এই ক্ষেত্রে। পুতুল দেশেই থাকেনি কখনো, আমি বলি পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল দেশেই কখনো থাকেনি, তার বিরুদ্ধে তদন্ত করছে, অভিযোগ আনার চেষ্টা করছে। সাইমা ওয়াজেদ পুতুল কিংবা সজীব ওয়াজেদ জয়, তারা প্রধানমন্ত্রিত্ব কি জিনিস সেটি কোনোদিন বোঝার চেষ্টা করেনি। তারা জননেত্রী শেখ হাসিনা, তাদের মা দেশের প্রধানমন্ত্রী, 4 বার প্রধানমন্ত্রী, 5 বার প্রধানমন্ত্রী, 20 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছেন। তারা কয়দিন দেশে ছিল? তারা সেটি বোঝার, সেটি ভোগ করার, অনুধাবন করার চেষ্টাই করেন। আপনারা কি মনে করছেন যে টিউলিপ সিদ্দিকের মতন সাইমা ওয়াজেদকেও তার পদ থেকে সরানোর কোনো প্রক্রিয়া শুরু হয়েছে সরকারের তরফে? তারা চেষ্টা করছে। টিউলিপের বিরুদ্ধে কোনো অভিযোগ যেগুলো পত্রপত্রিকায় ছাপানো হয়েছে, সেজন্য তো টিউলিপের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করানোর জন্য তো লবিস ফার্ম ভাড়া করা হয়েছিল, কয়েকটা লবিস ফার্ম কাজ করেছে, এবং সেই লবিস ফার্ম গুলো আবার মিডিয়ার সাথে কাজ করেছে। অথচ ইন্ডিপেন্ডেন্ট আপনার যে তদন্ত ক্ষমতা লেবার পার্টির পক্ষ থেকে করা হয়েছে, তারা she has done nothing wrong, তারা কোনো কিছু পায়নি। তারা মন্ত্রিত্বের নর্মস ভঙ্গ হয়, সেই ধরনের কোনো কিছু, বা এমপি হিসাবে নর্মস ভঙ্গ হয়, বিধিবিধান ভঙ্গ হয়, তেমন কিছু সে করেনি। এরপরে সে ভলান্টারিলি পদত্যাগ করেছে, যেটা সবাই সাধুবাদ জানিয়েছে। তো এই ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেট করে, একটা ক্যামোফ্লাক্স করে আমাদের নেতাদের বিরুদ্ধে এগুলো করা হচ্ছে দেশে। এই যে মামলা, আমার বিরুদ্ধে শতাধিক মামলা প্রতিদিন হয় একটা, এখন হয়তো আরো ক্রস করছে শতাধিক, সেটা 1 সপ্তাহ 10 দিন আগের কথা বলছি। স্যার, আপনি প্রচুর আওয়ামী লীগ নেতাকর্মীর ওপরে হামলা, মৃত্যুর কথা বলছিলেন, মানে আপনি 5th আগস্টের আগেও প্রচুর আওয়ামী লীগ কর্মী সমর্থক মারা গেছেন বলছিলেন। একটা কি কোনো মানে 5th আগস্টের আগে এবং পরে এখনো পর্যন্ত এই সংখ্যাটা কত, যে আপনাদের লোকেরা যারা মারা গেছেন বা আহত হয়েছেন? এটা একটা আনুমানিক কোনো ফিগারও কি আপনাদের কাছে আছে কিছু? 3,000-এর বেশি। 3,000-এর বেশি। আচ্ছা, 3,000-এর বেশি। আমার উপজেলা, আমি যেই উপজেলা থেকে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়েছি, অপেক্ষাকৃত শান্ত উপজেলা, এবং অপেক্ষাকৃত আপনার সেখানে গন্ডগোল কম। আমার উপজেলাতে 3 জন মারা গেছে। আচ্ছা, দেশে প্রায় 500 উপজেলা আছে, অনেক উপজেলা অনেক বেশি মারা গেছে। আচ্ছা, তাহলে আপনি হিসাব করে দেখুন, আপনি 5 আগস্টের আগে এবং পরে মিলে 3,000-এর বেশি, এবং এগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হতে দেওয়া হয় না। এগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে, বিদেশে আসলেও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া অনেকটা ব্লক করে রাখা হয়, এগুলো মানুষ জানতে পারে না, এবং অনেকে ভয়ে জানায়ও না তাদের আত্মীয় স্বজন। আচ্ছা, এই যে পরিস্থিতি চলছে দেশে, এটি অত্যন্ত দুঃখজনক। স্যার, আপনি তো একটা সময় বাংলাদেশের তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন, সেই সময় সংবাদ মাধ্যমের সঙ্গে আপনার সম্পৃক্ততা ছিল। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সাংবাদিক তারা গ্রেপ্তার হয়ে আছেন, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, প্রচুর মানে মামলাও প্রচুর জনের বিরুদ্ধে হয়েছে, হত্যা মামলাতেও প্রচুর সাংবাদিকের বিরুদ্ধে হয়েছে, এবং অনেকে জেলেও আছেন আর কি। তো এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই ধরনের হরর পরিস্থিতি মিডিয়া এবং জার্নালিস্টদের উপর পৃথিবীর কোথাও ঘটেছে কিনা আমার জানা নেই। আপনার
পৃথিবীর বিভিন্ন জার্নালিস্টদের অর্গানাইজেশন বাংলাদেশকে জার্নালিস্টদের জন্য সবচেয়ে বিপজ্জনক কয়েকটি দেশের তালিকার মধ্যে বাংলাদেশ এখন উঠে এসেছে। আমার বোঝার আগে তো আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে সেই তাদের অনুসন্ধানে সেই রিপোর্ট দিয়ে দিয়েছে। আপনার অনেক সাংবাদিক, বেশ কয়েক ডজন সাংবাদিক আজকে জেলখানায়। তাদেরকে একজন সাংবাদিক হিসেবে, পত্রিকার সম্পাদক কিংবা টেলিভিশনের বার্তা সম্পাদক বা সেই হিসেবে তাদের প্রতি যে সম্মান প্রদর্শন করা দরকার কারাগারে, সেটিও করা হচ্ছে। দাগী আসামিদের সাথে তাদের রাখা হচ্ছে এবং কোন নিউজ প্রচার করতে দেওয়া হয় না। আমি যেমন আমার বিরুদ্ধে যখন নানা পত্র পত্রিকায় আপনার ফেক নিউজ ছাপানো হচ্ছিল, তখন আমি প্রতিবাদ পাঠিয়েছি, পত্রিকা সাহস করে ছাপায়নি। আমি তাদের জিজ্ঞেস করেছি, কারণ আমি তথ্য সম্প্রচার মন্ত্রী যেমন ছিলাম, আমি আমার দলের দীর্ঘ 7 বছর প্রচার সম্পাদক ছিলাম। সুতরাং আমার সাথে সাংবাদিকদের সখ্যতা আছে। এছাড়া আমি সংবাদ কর্মী হিসাবেও কাজ করেছি। আমার রাজনীতির শুরুতে আমি যখন কলেজে পড়তাম, তখন আমি দলের সংবাদ বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, অর্থাৎ এক ধরনের সংবাদ কর্মী হিসাবেও আমি কাজ করেছি। তো এখন মিডিয়ার সাথে আমার একটা দীর্ঘদিনের সখ্যতা রয়েছে। তো আমি যখন তাদেরকে জিজ্ঞেস করি যাদের সাথে সখ্যতা, ঘটনাটা কি বলতো, বলে ভাই নিষেধ করেছে, আপনার এটা ছাপাতে নিষেধ করেছে। তারপর অনেকে সাহস করে আমরা আমাদের পক্ষ থেকে পয়সা দেওয়ার পর বিজ্ঞাপন আকারে ছাপিয়েছে। এই হচ্ছে ঘটনা। এবং যে কোনো আপনার ঘটনা ঘটার পর সেটি মনে করেন, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রটাকে মেরে আপনার পিটিয়ে মেরে ফেলা হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতাকে পিটিয়ে মেরে ফেলা হলো, সেগুলো কি পত্রপত্রিকায় যেভাবে আসার কথা ছিল সেভাবে এসেছে? আমি স্যার শেষ একটি প্রশ্ন, আপনার কদিন আগে শিক্ষকদের উপর যে শিক্ষকদের উপর নির্যাতন হলো, এবং কারো কারো মধ্যে 2 জন মারা গেছে, আমি জানি না আসলে কি, তো সেগুলো কি পত্রপত্রিকায় সেভাবে এসেছে? আমি স্যার শেষ একটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে মানে আওয়ামী লীগ যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে সেই ব্যাপারে বাংলাদেশ সরকারের তরফে প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। আপনি স্যার রিকনসিলিয়েশনের কথা বলছিলেন, মানে এইটা তাহলে এইরকম একটা পরিস্থিতিতে কারা এই দায়িত্বটা পালন করতে পারে? আমি প্রশ্নটা এই জন্য করছি যে আগামী মাসে রাষ্ট্রসংঘের প্রতিনিধি দলের কিন্তু বাংলাদেশ সফর করার কথা, যারা এই গণ অভ্যুত্থানের মানে আগে পরে যে অশান্তি হয়েছে সেই বিষয়ে তাদের একটি রিপোর্ট দিতে আসার কথা। মানে আওয়ামী লীগ কি তাদের সঙ্গে, মানে আপনারা ঠিক কাদেরকে মানে ইনিশিয়েটিভটা নিতে বলছেন যে রিকনসিলিয়েশনের যে বিষয়টি আপনি বলছিলেন? দেখুন, এখন যারা ক্ষমতায় আছে তারা তো রিকনসিলিয়েশন করছে না, তারা জাতিকে বিভক্ত করছে। তারা জাতীয় ঐক্যমত তৈরি করার নামে আওয়ামী লীগকে সেখান থেকে বাইরে রেখেছে, আর জাতীয় পার্টিকে বাইরে রেখেছে। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কদিন আগে বসেছিলেন অনেক রাজনৈতিক দলের সাথে, অনেক রাজনৈতিক দলকে ডাকেননি, এমনকি এলডিপি কেও ডাকে নাই, কর্নেল অলি আহমেদের এলডিপি কেও ডাকে নাই। তারপর হচ্ছে আপনার আবার অনেকে যায়ও নি, কমিউনিস্ট পার্টি সহ অনেক দল যায়ও নি। তো যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলে এবং যারা আওয়ামী লীগকে আওয়ামী লীগ কি দেশে কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল যে এটিকে এখনো তো নিষিদ্ধ হয়নি বা নিষিদ্ধ নয়, তো তারা যে কোনো কর্মসূচি পালন করতে পারবে না? কর্মসূচি পালন করা তো যে কোনো রাজনৈতিক দলের কনস্টিটিউশনালি গ্যারান্টিড রাইট, বেসিক রাইট। হ্যাঁ, তো সেটা করতে পারবে না, এটা তো একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি সেটা বলতেও পারেন না। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা 71 সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তায় বলা হচ্ছিল। তখনও আপনি মিলিয়ে দেখেন 71 সালের পত্রিকা, আপনি সাংবাদিক মানুষ, আপনাদের বিভিন্ন জায়গায় সংরক্ষিত আছে, তখনও আপনার ডাক্তার মালেকের মন্ত্রিসভা, তখন ডাক্তার মালেকের মন্ত্রিসভা ছিল, মন্ত্রিসভার পক্ষ থেকে তাদের বিভিন্ন জন তখন একই ভাষায় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো, আজকে যেভাবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে। সুতরাং এটা এইভাবে আপনার
তো ন্যাশনাল রিকনসিলিয়েশন, তারা তো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায়। সুতরাং যে দলকে দেশের আপনার প্রায় অর্ধেক মানুষ সমর্থন করে, সেই দলকে নিষিদ্ধ করা বা নিশ্চিহ্ন করা কি সম্ভব? এই অনুধাবন যাদের নাই, তাদের দিয়ে তো রিকনসিলিয়েশন হবে না। সেটি করতে হবে আমাদের রাজনৈতিক শক্তিকে। ন্যাশনাল রিকনসিলিয়েশন হতে হবে রাজনৈতিক শক্তির মাধ্যমে। আওয়ামী লীগ, বিএনপি মিলে আমি মনে করি যে দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি করা সম্ভব। তার এই যে আগামী নির্বাচনটি হবে, তার আগে কি বিএনপি এবং অন্যান্য দল মিলে কোনো মানে ইউনূসের বিকল্প কোনো সরকারের কথাও কি আপনারা ভাবনা চিন্তা করছেন, যে কোনোভাবে এই সরকারকে ইয়ে করে আরেকটা সরকার? কারণ বিএনপিরও একেবারে প্রকাশ্যেই তারা অনাস্থা প্রকাশ করছে এই সরকারের প্রতি। এই বিষয়টাও কি কোনোভাবে ভাবনা চিন্তার মধ্যে আছে? দেখুন, এই ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুবই স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে আমরা যদি দেখি যে এই সরকার দ্রুত নির্বাচন দিচ্ছে না, টালবাহানা করছে, সেই ক্ষেত্রে অন্য সরকারের মাধ্যমে নির্বাচন করতে হবে। সেটি তো বিএনপির মহাসচিব স্পষ্ট করে বলেছেন, এবং সেটি বলার পর বিএনপির মহাসচিবের বয়সের 3/1 যাদের বয়স, তারা মহাসচিব সম্পর্কে যেভাবে বিষোদ্গার করেছেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে অন্তত আমার সেটি ভালো লাগেনি। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একজন বয়স্ক মানুষ, জ্যেষ্ঠ রাজনীতিবিদ। তার বক্তব্যের অবশ্যই সমালোচনা হতে পারে, হবে, হয়, সেটারও তো একটা ভব্যতা, শালীনতা থাকা প্রয়োজন। ধন্যবাদ। নমস্কার। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমাদের সময় দেওয়ার জন্য। ওয়ালের পক্ষ থেকে আপনাকে আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি ভালো থাকুন। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।